নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের দ্বিতীয় পর্ব শুনব। দ্বিতীয় পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, পর্বটি শুনে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আজ চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। আসুন তাহলে পর্বটি শুরু করা যাক। সব গেস্টরাই প্রায় বেরিয়ে পড়েছেন। কেউ কেউ গেছেন সাইকেল রিক্সাতে করে, কেউ চান্ডিল থেকে প্রাইভেট ট্যাক্সি আনিয়েছেন এখান থেকে ফোন করে, কেউ বা হেঁটেই বেরিয়ে পড়েছেন। নীলডির চাটুর্যে সাহেবেরা তো প্যাক লাঞ্চ নিয়েই বেরিয়েছেন, সঙ্গে চিকনডিহ গ্রামের একটি ছেলেকে পথপ্রদর্শক হিসেবে নিয়ে। জলের বোতল, শতরঞ্চি, লাঞ্চের প্যাকেট এবং থার্মোফ্লাক্সে কফিও নিয়ে। চিরচিরি ঝিলের পাশে শাল জঙ্গলের মধ্যে পিকনিক করবেন, দুপুরটা গাছতলায় শুয়ে শুয়ে বই পড়বেন। বড় গাছ ওদিকে বেশি নেই, শাল গাছের তেমন নিবিড় ছায়াও হয় না, সূর্য হেললেও ছায়া সোজাই থাকে। তাই প্রণয় বলে দিয়েছে চিকনডিহির ছেলেটিকে একটি প্রাচীন আম গাছের কথা, তার নিচেই যেন শতরঞ্চি পাতে। বেশ উঁচুও আছে জায়গাটা, আছোয়া হলেও ঝিল চোখে পড়বে। তবে লাল পিঁপড়েও আছে অনেক, একটা মৌচাকও আছে বহুদিনের পুরনো। প্রণয় এও বলে দিয়েছিল মিসেস চাটুর্যেকে, বৌদি নিচে ধুয়োটোও দেবেন না আর কড়া সেন্ট মেখে যাবেন না, দাদার কিন্তু সিগার খাওয়াও চলবে না মৌচাকের ধারে কাছে। মিস্টার চ্যাটার্জি হেসে বলেছিলেন, তাহলে ওই দুপুরে যখন লম্বা হব তখনই যাব আমতলিতে, অত মানার কথা কে মনে রাখবে? তাই ভালো, প্রণয় বলেছিল। পর্ণারাও বেরিয়ে পড়েছে। দূরের চিকনডিহির আদিবাসী গ্রাম দেখিয়ে বলেছিল স্নিগ্ধকে, আমরা ওই দিকেই যাব, এক এক দল বেরিয়েছে এক এক দিকে। অনেক দূর কিন্তু। কেন? পাহাড়টা তো বেশ কাছেই মনে হচ্ছে। ওরকম মনে হয়। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌতে পড়েননি বাঙালিদের পাহাড়ের দূরত্ব সম্বন্ধে জ্ঞানের কথা? না তো। যাই হোক, 3 মাইল হবে কম করে, পাহাড়ের পায়ের কাছেই তো গ্রাম। পাহাড়টার নাম কি? ওই একই নাম, চিকনডিহ। যাই, ঘুরেই আসি, এসে অনেক খাবো কিন্তু ভীষণ খিদে পাবে। স্নিগ্ধ হেসে বলেছিল, সে ভয় কম্পিত নয় আমার হৃদয়। শেষমেশ বেরিয়েই পড়েছে দুই বন্ধুতে। যারা পরিশ্রম করে না তারা ছুটির মজাই জানে না, যার পরিশ্রম যত কঠোর তার ছুটিও তত মধুর। অনেকই পরিশ্রম করতে হয় ওদের দুজনকেই, তাই ভারী ভালো লাগছে ছুটিতে এসে। রোদের তেজ তো নেই, বরং কাল রাতের ঝড় বৃষ্টিজনিত ঠান্ডা একটা হাওয়া আসছে পাহাড়ের দিক থেকে। চিরচিরি ঝিলটা পাহাড়ের উল্টো দিকে। যে কজন গেস্ট এখন এই হোটেলে আছেন তাদের বেশিরভাগই গেছেন ঝিলের দিকেই, আর ওদের পাহাড়ের দিকে যাওয়ার আসল কারণ সেইটাই। বাঙালিদের মতো ইনকুইজিটিভ জাত বিধাতা তো আর দুটো সৃষ্টি করেননি পৃথিবীতে। বড় ঈর্ষা, দেশ, ধোঁয়া, ধুলোবলীর নাগরিক মানুষে একটু একলা হওয়ার জন্য নিজের পরিবেশ, অনুষঙ্গ, দৈনন্দিতা সব থেকে বিযুক্ত হওয়ার আশাতেই বাইরে আসে দুদিনের জন্য। অথচ গড়পড়তা বাঙালির অভ্যেসই হচ্ছে সেই একাকিত্ব খোঁজা, অন্য বাঙালির ঘাড়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে তার নারী নক্ষত্রের কথা জানা। তারপরই চেনা লোক বেরুবে, চেনা অফিস, চেনা বাড়ি। জানা যাবে নতুন করে যে পৃথিবী খুবই ছোট্ট জায়গা, এবং তারপরই শুরু হবে বাঙালি যা খেয়ে বেঁচে থাকে, যার চেয়ে মুখরোচক তার কাছে আর দ্বিতীয় কিছুই নেই, সেই পরনিন্দা আর পরচর্চা। বাইরে এলে তাই পর্ণা আর কলি বাঙালি দেখলেই পালায়, নইলে ইচ্ছে করে ইংরাজিতে কথা বলে। লোকে ট্যাশ ভাবলে ভাবুক, না কুচু ভাবলে ভাবুক, নিজেদের প্রাণ তো তাতে বাঁচে। শালবনের মধ্যে মধ্যে পথ, এখন রুখুরুখু ভাব এসেছে চৈত্রের শেষে। তবে কালকের বৃষ্টি রুক্ষতা ধুয়ে মুছে নিয়েছে। পাহাড়ি থেকে যে হাওয়াটা আসছে তার সঙ্গে মহুয়া, আমের বোল, কাঁঠালের মুচির গন্ধ, সঙ্গে করঞ্জের গন্ধ ভেসে আসছে।
পর্ণা আর কলি এইসব বনজ গন্ধ চেনে। জঙ্গল পাহাড়ে ওরা বহুদিনই ঘুরে বেড়াচ্ছে, ছুটি পেলেই জঙ্গলে ছোটে। পর্ণা কলিকে বলে, বিভূতিভূষণের বই তো তোকে চিরদিনের জন্য আরণ্যক করে দিল। ভদ্রসভ্য নাগরিক হওয়ার সম্ভাবনা আর নেই তোর মধ্যে কোনো। কলি হাসে, বলে, তোকেও বুঝি করিনি। তারপরই বলে, জঙ্গল মে মঙ্গল, যারা জানে তারা জানে। বাড়িটার নাম রায়চৌধুরী লজ, দেখলি? বলেছিলাম না তোকে আগে? হ্যাঁ, স্নিগ্ধ মানে এই মন্দার হোটেলের ম্যানেজার নিশ্চয়ই কিছু হয় মালিকের, তারও তো পদবী রায়চৌধুরী। তাই ধর, হঠাৎ তুই মন্দার হোটেলের ম্যানেজারকে নিয়ে রিসার্চ শুরু করলি? এমনি কেন, বেশ তো মানুষটা। একদিনে কি মানুষ চেনা যায়? তুই তো 2 বছর কোর্টশিপ করলি, তারপর 1.5 বছরের বিবাহিত জীবন, তাও তো বলছিস যে সুবর্ণকে চিনতেই পারিসনি। সে তো অন্য ব্যাপার, বিরক্তির গলায় বলল পর্ণা। প্রসঙ্গটা এড়াতে চায়ও। অন্য ব্যাপার মানে? এর মধ্যে আবার অন্য কি ব্যাপার সেটা? ও তো পারভার্টেড, এমন এমন জিনিস করতে বলতো যা আমি তোকে বলতে পারবো না। এখনো ভাবলে গা ঘিন ঘিন করে। থাক, আমি শুনতেও চাই না। কিন্তু তুই কি করে জানলি যে সুবর্ণ যা যা তোকে করতে বলতো তাই সুস্থ স্বাভাবিক দম্পতির স্বাভাবিক চাওয়া নয় একে অন্যের কাছ থেকে? তুই তো এর আগে অন্য কারোর সঙ্গে ঘরও করিসনি, কারোর সঙ্গে শুশনি। কি বল? তুই ঠিক বুঝবি না একবারে। তুই এসবের কি জানিস? কেন, তোকে তো বলেইছি যে আমার একবার হয়েছিল। শারীরিক সম্পর্ক জানি, সেটা ধর্তব্যের মধ্যেই নয়। সেও তো তোর দূর সম্পর্কের এক ভাইয়ের সঙ্গে, বিয়ে বাড়ির গণ্ডগোলের মধ্যে। একেবারেই আকস্মিক দুর্ঘটনা, তাকে ঠিক শারীরিক সম্পর্ক বলে না। যৌবনের অসীম উদগ্র আদিম ঔৎসুক্যের বহিঃপ্রকাশটা, এক ধরনের রেপই বলতে পারিস। তার সঙ্গে স্বামী স্ত্রীর সুস্থ নির্ভয় নিশ্চিত মিলনের সম্পর্কই নেই কোনো। থাক, সুবর্ণর কথা এখন থাক, ওসব কথা তোমার তোলাই উচিত হয়নি। মিষ্টি রঙা রোদের মধ্যে ওরা হেঁটে যাচ্ছিল। শাল গাছের নিচে নিচে লাল লাল ফুল ফুটেছে, ফুল দেওয়াই বেগুনি রঙা জিরহুল, দূরে দূরে পলাশ শিমুল, লালে লাল হয়ে আছে প্রকৃতি। এদিকে গাছে গাছে কিশলয় এসেছে, কচি কলাপাতা সবুজ। পাহাড় থেকে ছুটে আসা দামাল হাওয়াটা কামুক পুরুষের অবাধ্য অধৈর্য অস্থির হাতের মতো শাড়ি জামার আড়াল ভেদ করে ওদের অঙ্গ প্রত্যঙ্গে ঝকঝকে রোদের মধ্যে হিমেল পরশ দিয়ে যাচ্ছে। আঁচল উড়ছে সিল্কের শাড়ির, লাল আর হলুদ প্রজাপতি উঠতে উঠতে হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে ঘুরপাক খাচ্ছে ওদের মাথার উপরে। পাহাড়ের সবুজ অন্ধকারের কোল থেকে তিতির পাখি ডাকছে শিহর তুলে তুলে। কলি ভাবছিল পার্থকে চিঠি লিখতে হবে একটা দুপুরে খাওয়া দাওয়ার পর। এই জায়গাটার কথা লিখবে। অবসর বিশ্রাম আরাম বোধ হয় সব মানুষকেই রোম্যান্টিক করে তোলে। বন্ধু তো কতই আছে কলির, কিন্তু বিয়ে করতে পারে এমন বন্ধু ওর একজনও নেই। পার্থ তেমন বন্ধু নয়, তাছাড়া বিয়ে করার জন্যই বিয়ে করার পক্ষপাতীও নয় কলি। এই তো পর্ণাই তেমন করেছিল, কি হলো? পার্থ কলির বন্ধুই, জাস্ট বন্ধুই। পর্ণার মনটা খারাপ লাগছিল, ভাবছিল সুবর্ণ যদি তার শরীরের ওপর অমন উদ্ভট উদ্ভট দাবি না থাকতো তবে হয়তো ও সুবর্ণর সঙ্গেই এখানে আসতে পারত, এই অখ্যাত অথচ সুন্দর জায়গাতে। কোনো খেলনা করার কথাও ভাবত। ডিভোর্সের পর পর্ণা একটা কুকুর পুষেছে। পর্ণার মায়ের 2 চোখের বিষ ছিল আগে কুকুর। মা এবার আর আপত্তি করেনি, বাবা থাকলেও হয়তো করতেন না। মায়ের কথার উপরে বাবা কোনো দিনও কথা বলেননি, হয়তো শান্তি রক্ষারই কারণে। বাবা থাকতে সে কথাটা পর্ণা বোঝেনি, তখন সব ব্যাপারেই মাকেই সাপোর্ট করেছে। বাবাকে অপমানও পর্যন্ত করেছে মায়ের পক্ষ নিয়ে। বাবা আজ নেই বলেই বাবাকে আজকে বোঝে সে। পর্ণা ভাবছিল কলির পাশে হাঁটতে হাঁটতে যে ওদের মা বাবাদের জেনারেশনে শরীরটা হয়তো অতখানি ইম্পর্টেন্ট ছিল না। তাছাড়া বিরাট বিরাট যৌথ পরিবারে স্বামী স্ত্রী দুজনকে কতক্ষণই বা পেতেন।
এখনকার দম্পতিদের একে অন্যের কাছে চাওয়া পাওয়ার সময় যতই বেড়েছে, একা থাকা, আলাদা থাকার সুযোগ ততই গণ্ডগোলও বেড়েছে। একে অন্যের কাছ থেকে চাহিদাও বেড়েছে। চাহিদাটা স্বাস্থ্যকর বা ন্যায় বা রুচিসম্মত কিনা তা নিয়েও মাথা ব্যথা কমেছে। অন্য দশটি আধুনিক অল্প বয়সী দম্পতি যা করছে, অন্যরাও দেখা দেখি তাই করছে। পোশাকে, মানসিকতায়, জীবনযাত্রায় সবাই প্রোটোটাইপ হয়ে গেছে। অরিজিনালিটি শব্দটাই খারিজ হয়ে গেছে এখন। মুখে কথা না বলে হাওয়ার সঙ্গে নিরুচ্চারে কথা বলতে লাগলো পর্ণা, হাঁটতে হাঁটতে। সুবর্ণ শেষের দিকে বলতো পর্ণাকে একটা ভিডিও ক্যাসেট এনে দেখাবেও। সেই ক্যাসেটটি দেখলেই পর্ণা বুঝতে পারবে শরীরের মধ্যে কত আনন্দের উৎস লুকানো আছে। শরীরের আলো জ্বালানোর সুইচগুলো ঠিকঠাক দিতে জানা চাই। আর তা জানলে নারী ও পুরুষের তীব্র আনন্দ দ্বৈত উৎসারে একই সঙ্গে উচ্চারিত হবে। সুবর্ণ বারবারই জোর দিয়ে বলতো, দ্য বডি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন ম্যারেজ। তোমাদের টিপিক্যাল মিডল ক্লাস বেঙ্গলি ন্যাকামির দিন চলে গেছে। ইউ হ্যাভ টু মুভ উইথ দ্য টাইম অর গো টু হেল। কিন্তু সেই ক্যাসেটটা দেখা পর্যন্ত অপেক্ষা করেনি পর্ণা। এখন ভাবে করলেই পারত। কে বলতে পারে, মেবি সুবর্ণ হ্যাড আ পয়েন্ট টু মেক। কি ভাবছিস? শুধুলো কলি তুই। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল পর্ণা। কিছু না, কি ভাববো তাই ভাবছি। ওদের কথার মধ্যে হঠাৎ চিকনডিহির দিক থেকে উড়ন্ত অজগরের মতো একটা দমকা হাওয়ার ঝড় ধেয়ে এলো, ফুঁড়ে তেড়ে এলো। তার মাথা এগিয়ে আসতে লাগলো এদিকে, আর ল্যাজ রইল জঙ্গলের বুকে, পাহাড়ের কোলে। সরসর মচমচ শব্দে সেই হাওয়ার অজগর তার শরীরের মোমেন্টামের সঙ্গে শয়ে শয়ে শুকনো পাতা উড়িয়ে আনতে লাগলো নিচু দিয়ে। অজগরটা তাদের মাথার ঠিক ওপরে এসে চকিতে ঊর্ধ্বপানে উঠে গেল। মন্ত্রমুগ্ধ বিস্ময়াহত হয়ে দাঁড়িয়ে রইল পর্ণা আর কলি। অজগর সোজা হুসহুসিয়ে উড়ে উঠে চক্কর কাটতে লাগলো। ওদের মাথার ওপর লাল ধুলো, শুকনো পাতা, খড়কুটো ওপরে ঝরে পড়তে লাগলো। কয়েক মুহূর্ত রইল ঘূর্ণিটা। তারপরেই সাপ নেতিয়ে পড়ল মাটিতে, মাথা লুটিয়ে। মাটির সঙ্গে, লাল মাটির পথের সঙ্গে, রুক্ষ লাল হওয়া ঘাসের সঙ্গে একাত্ম হয়ে গেল। মুরগি ডেকে উঠল চিকনডিহ গ্রাম থেকে, ককর ক। ছাগল ডাকলো ব্যা করে। জননী ডাকলো সন্তানকে, আরে তিরুয়াহ। ওরা দুজনেই যেন সংগীত ফিরে পেল। দারুণ অভিজ্ঞতা। এর আগে কখনো ঘূর্ণিঝড় দেখেনি। তুই দেখেছিলি পর্ণা? কলি বলল, না, সত্যিই দারুণ। তবে আমি নদীতে জলের ঘূর্ণি দেখেছিলাম একবার, ইচ্ছামতি নদীতে। পর্ণা বলল, কত দূর এলাম রে আমরা? অনেক দূর চলে এসেছি। ওই তো দূরে গ্রামের মাটির বাড়িগুলোর সাদা দেওয়ালের কালো রঙের আঁকা সব ছবি দেখতে পাচ্ছিস না? এখন তো ছবিগুলো বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। তার মানে অনেকটাই এসে গেছি। কতগুলো ছবি লাল আর হলুদ রঙের আছে, তাই না? দেখ। কি মনে পড়ে যাওয়াতে পর্ণা হঠাৎ হেসে বলল, ছোটদা কেবলই বলতো ছোট বৌদির সঙ্গে ঝগড়া হলেই, আমার কি, আমি চলে যাব, একটা চাহিদাবিহীন আদিবাসী মেয়েকে বিয়ে করব। নিকোনো তক্তকে উঠোন, ঝকঝকে বাড়ি, মাটির দেওয়ালে ছবি আঁকা থাকবে। সে মেয়ের তোমার মতো সর্বগ্রাসী চাহিদা থাকবে না। সে নিজে হাতে খিচুড়ি রেঁধে দেবে, শীতকালে বুকে জড়িয়ে ওম দেবে, গরমে শীতল পাটির ওপর শুয়ে পাখার বাতাস করবে। মাসে আনন্দবাজারে একটি গল্প ছাপা হলেই যে 1000টা টাকা পাবো, তাতেই আমার খরচা খরচ চলে যাবে। এত অশান্তি আমার আর ভালো লাগে না। কিন্তু সবই তো আকাশ কুসুম, করলো কই তো ছোটদা? কলি বলল, যারা করে তারা অত তর পায় না, কোয়াইটলি কেটে পড়ে, বুঝলি? আসলে যে মানুষ অন্যকে দুঃখ দিতে পারে না, এই সংসারে তার সুখী হবার কোনো সম্ভাবনাই নেই। দুঃখের সঙ্গে তার হাত করা সারাটা জীবনই। কি করছে রে ছোটদা এখন? তোর জ্যাঠতুতো দাদা না? আমার দারুণ লাগে ভদ্রলোককে। লেখেন তো বটেই, কি ভালো ছবিও আঁকেন। হ্যাঁ, জ্যাঠতুতো দাদা, আমারও দারুণ লাগে।
বোনদের কাছে আইডল ছিল, আমাদের সব কাজিনদের কাছে। কি করছে সেই চাকরি? চাকরিটা তো মস্তই বড় ছিল, তাই না? অত্যন্ত রেসপন্সিবিলিটিও। হ্যাঁ, যা করছিল মস্ত চাকরি। নিজেকে নিরন্তর অভিশাপ দিচ্ছে, এই রকমই আলটিমেটাম দিচ্ছে রোজ রোজ। আর ছোট বৌদির সঙ্গে চাঁদ, তারা, বৃহস্পতি, বুধ সব সাপ্লাই করে যাচ্ছে। মানুষটা ছবি আঁকতে পারে বলেই এখনো বেঁচে আছে। ইজেলের সামনে দাঁড়ালেই সব ভুলে যায়, সব দুঃখ কষ্টের কথা। ছোট বৌদির আবার দাবিরও শেষ নেই। সত্যি কিছু মানুষ থাকেন সংসারে, গোছকাজ করতে করতেই জীবন শেষ করে দেন, বাঁচার জন্য সময়ই করতে পারেন না এক মুহূর্ত। তারপর একদিন সাজানো ফ্ল্যাটে শখের ক্রকারি, শখের কাটলারি, অ্যান্টিক ফার্নিচার, যামিনী রায় থেকে গণেশ পাইন, প্রকাশ কর্মকার থেকে সুহাস রায়দের অরিজিনাল ছবি সব রেখে এক বস্ত্রে ইলেকট্রিক ফার্নেসে ঢুকে যান। বখা ছেলে, দাম্ভিক পুত্রবধূ, চালিয়ার জামাই বা উদাসীন মেয়ের হাতে সব তুলে দিয়ে। জীবনে বেশি বাড়াবাড়ি রকমের সংসারী বা গোছানো স্বভাবের মানুষদের বাঁচার সময় প্রায় হয়েই ওঠে না। কথাটা ছোট বৌদিকে বুঝিয়ে বলিস না কেন? ওসব মানুষ একসেন্ট্রিক, আধা পাগলা হয়, বোঝাতে গেলে কামড়েও দিতে পারে। তাছাড়া সেই মানুষটির নিজের গুণও তো কম ছিল না। শিশির কণা রায়চৌধুরীর কাছে শিখত, তেমন বেহালা খুব কম মানুষই বাজাতে পারেন। যদি শুনিস তো শুনলে তোর চোখে জল এসে যাবে। গুণী মানুষেরা একটু খ্যাপাটেই হন। ছোটদাও খ্যাপাটে, তোর বেশ খ্যাপাটে। বললে কি হয়, আমি তো দেখেছি কাছ থেকে। তা ঠিক, তবে ছোটদাকে তো চাকরিটা অবহেলা করলে চলে না। পুরো দস্তুর নিজের ইচ্ছের বিরুদ্ধে দিনে 10 ঘন্টা চাকরি করে তারপরই তাকে নিজস্ব শখের কাজ করতে হয়। তার কষ্টটা আমি বুঝি। অমানসিক পরিশ্রম করতে হয় রে মানুষটাকে। তার উপরে এক মুহূর্তেরও শান্তি নেই, যে কোনো দিন চলে যাবে দেখিস। শরীর ভালো নয়, সেটা কোনো কথা নয়। ছোট বৌদিও আগে চলে যেতে পারেন। যাওয়ার কথা কেউ কি বলতে পারেন? কে আগে গেলেন, কে পরে গেলেন, সেটা অবান্তর। জীবনে যদি বাঁচাই না হলো একটু শান্ত হয়ে বসে, একটু মিষ্টি কথা, একটু ভালো গান বাজনা, ভালো খাওয়া দাওয়া, তবে এই লড়াইয়ের প্রয়োজনটাই বা কি? জীবিকায় যদি জীবনকে গ্রাস করে ফেলে, জীবনের জন্য এক ফালি জমিও যদি উদ্বৃত্ত না থাকে, তবে তোর ছোটদার উচিত সত্যিই চলে যাওয়া। আদিবাসী মেয়ে বিয়ে করেই থেকে যাওয়া বাকি জীবন। জীবন তো আর অনন্ত নয়। এত বোঝেন, এত জ্ঞানী মানুষ, আর এইটুকু বোঝেন না। এই করব সেই করব করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে। হয় না রে, অত সহজ নয়। যারা ভুল বুঝতে পেরে সাত তাড়াতাড়ি ঝামেলা চুকিয়ে দেয় তারাই বুদ্ধিমান। বেশি দিন হয়ে গেলে, অভ্যেসে জড়িয়ে গেলে, ছেলে মেয়ে এসে গেলে তখন বোধহয় নিষ্ঠুর হওয়া আর যায় না। সব কষ্টই নিজের বুকে নিয়ে বাঁচতে হয় আজীবন এই সংসারের কারাগারে। কত মানুষকে দেখলাম এ পর্যন্ত, কত জ্ঞানীগুণী। নিজের জীবনে সেই জ্ঞানকে তো প্রয়োগ করতে দেখলাম না কাউকেই। তাছাড়া এই কারাগারে ফটক থাকে না, গড়ার থাকে না, কিন্তু এর চেয়েও বড় শাস্তি আর কোনো কারাগার দেয় না। আসলে আমার কি মনে হয় জানিস, সংসারে দুজন গুণীর কখনো বিয়ের মধ্যে যাওয়া উচিত নয়। আমি ভুরি ভুরি দৃষ্টান্ত দিতে পারি। সেই সব সম্পর্ক হয় ছিঁড়ে যায়, নয়তো বড় কষ্ট করে টিকিয়ে রাখতে হয়। একজন গুণী হবে, অন্যজন গুণগ্রাহী। সেই দাম্পত্যই সবচেয়ে সুখের দাম্পত্য। আমার কেবলই ভয় হয় ছোটদাটা সুইসাইড না করে বসে। ওর মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে। কাউকে বলিস না, একবার মরতে গেছিল বছর 2 আগে। সে কি রে, ভারী দুঃখ হলো শুনে। ওদের মতো মানুষদের কাছে আমাদের কত কি প্রত্যাশার আছে, কত দীর্ঘদিন ধরে ওরা আমাদের কত কিছু দেবেন। ওরা কেন এমন করে যেতে যাবেন? চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাবেন? এমন সময় পেছন থেকে সাইকেলের বেল বাজলো কিরিং কিরিং করে। পর্ণা বলল, বাদিকে সরে আয়। কলকাতা থেকে এসে সাইকেলে চাপা পড়ে হাত পা ভাঙলে লজ্জার আর শেষ থাকবে না। কিন্তু সাইকেলের আরোহী তাদের পেরিয়ে না গিয়ে তাদের ঠিক পেছনে নেমে পড়ে বলল, 1.5 ঘন্টায় 2 মাইল, বেশ ভালোই স্পিড বলতে হবে।
মিলখা সিংয়ের চেয়ে বা পিটি ঊষার চেয়ে অতি সামান্যই কম। ওরা একই সঙ্গে পেছনে ফিরে দেখল প্রণয়, চরণে বাথরুম স্লিপার, পরনে সেই হাওয়াইয়ান শার্ট আর জিন্সের ট্রাউজার। কলি পর্ণার সঙ্গে আলাপ করিয়ে দিল। বাহ, আমি তো দেখেছি ওকে রিসেপশনে আজ সকালেই। তা এদিকে কি করতে? আপনাদের ম্যানেজার সাহেব কি আমাদের এসকর্ট করে নিয়ে যেতে পাঠালেন নাকি আপনাকে? প্রণয় হাসলে ওর কুচকুচে স্বাস্থ্যোজ্জ্বল কালো গালে টোল পড়ে। চোখ দুটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ঝকঝকে, মাথা ভরা চুল, কোকড়ানো ভাব আছে একটু। আসলে আমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, কাল তো সেই জন্যেই রাতে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আপনারা স্টেশন থেকে আসা অবধি অপেক্ষা করতে পারেনি। তাই স্নিগ্ধ বলল একবার দেখে আয় মাকে, ওষুধপত্র দিয়ে আয়। ওষুধপত্র আপনি দেবেন কেন? বাড়িতে আপনার স্ত্রী নেই? এদিকে কোথায় বাড়ি আপনার? চিকনডিহিতেই। স্ত্রী যে সকলেরই থাকতেই হবে তার মানে কি? তাছাড়া সময়ও তো আছে অঢেল। প্রণয় হাসি মুখেই বলল, সব সময়ই হাসে মানুষটা। চিকনডিহি তো আদিবাসীদের গ্রাম। হ্যাঁ, আমি তো আদিবাসী, মানে আমার মা আদিবাসী, বাবা বাঙালি। স্নিগ্ধর বাবার যিনি হেড ড্রাইভার ছিলেন তিনিই আমার মাকে বিয়ে করেন। তার নাম ছিল বাটু রুদ্র, আমার বাবা। তাই? বিস্ময়ে বলল ওরা দুজনে। তা আপনি এগিয়ে যান না? না না, ঠিক আছে। রাতে মা ভালোই ছিলেন, ওই স্নিগ্ধটার কচকচানিতেই আসতে হলো। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে যাই, অবশ্য আপনাদের যদি আপত্তি না থাকে। আপত্তি আমাদের? বারে, আপত্তির কি থাকতে পারে? স্নিগ্ধবাবুর বাবা কি করতেন? ওরা কি এখানকারই মানুষ? কলি শুধল। ওরে বাবা, পুরো জেলাতে অত বড় উকিল ছিলেন না কেউই। দিনে 10,000 টাকা রোজগার ছিল তখনকার দিনে, তার মধ্যে 7-8 হাজার তো দাতব্যই করতেন। কত গরিব ঘরের ছেলে এ বাড়িতে ও জামশেদপুর থেকে মানুষ হয়েছে যে তার লেখাজোখা নেই। ওরকম মানুষ কমই হয়। রায়চৌধুরী লজ কাদের বাড়ি? স্নিগ্ধদেরই বাড়ি। তাই বলেই পর্ণা এক ঝলক তাকালো কলির মুখে। ভাবটা কি রে, বলেছিলাম না? মালিককে? ওই মালিক, মানে স্নিগ্ধই। তবে যতদিন দাদু বেঁচে আছেন ততদিন দাদুর দেখাশোনা তো ওকেই করতে হবে, যদিও দাদু ওকে সবই লিখে দিয়েছেন। বাড়িটা আর কি দেখছেন, এ তো হোয়াইট এলিফ্যান্ট। ওদের কত সম্পত্তি যে আছে তার এখনও হিসাব করার সময়ই হয়নি। দাদু চলে গেলে তখন জামশেদপুরের নীল উকিল বলেছেন ঠান্ডা মাথায় বসে সব করবেন। বলেই বলল, আমি যে এসব বলছি স্নিগ্ধকে বলবেন না যেন, আমার চাকরিটাই নট হয়ে যাবে তাহলে। ওরা দুজনেই প্রণয়ের কথার ভঙ্গিতে হেসে উঠল। আপনার কথা তো বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। যার এত আছে সে কিনা এই ছাতার হোটেল চালায়? প্রণয় হাসল, বলল, অমন করে বলবেন না। ওর না হয় অনেক থাকতে পারে, কিন্তু আমার যে ওই ছাতার হোটেলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি ছাড়া আর কিছুই নেই। তারপর বলল, শুধু যে রোজগারের জন্যেই চালায় তা কিন্তু নয়। পূর্বপুরুষের আদিবাসটি যেন বসবাসের অযোগ্য না হয়ে ওঠে সেই জন্যই ঘরে ঘরে আপনাদের মতো মানুষদের রাখা। সাইকেলের হ্যান্ডেলটাতে হাত বদল করে প্রণয় বলল, বাথরুমের মার্বেলের বাথটাবটি দেখেছেন? ওই ঘরেই স্নিগ্ধর দিদি স্মিতা থাকতেন। তিনি মারা যান টাইফয়েডে। ওই ঘর তো যাকে তাকে দেওয়া হয় না। বাথটাবটি দেখে মনে হয় কি এই বাড়িতে অব্যবহৃত? না, তা একেবারেই মনে হয় না। সে কথা 100 বার সত্যি। আমরা দুজনে গত রাত থেকে শুধু সেই কথাই বলাবলি করছিলাম। শুধু বাথটাবটাই বা কেন, কি সুন্দর নয়! জাপানি বোন চায়নার ক্রকারি, ইংলিশ কাটলারি, জার্মানির রোজেন থালের ফ্লাওয়ার ভাস, ইতালির গুচ্ছির চামড়ার জিনিস কি হেজিপিচি লোকের বাড়িতে থাকে? তাছাড়া বাড়িতে তৈরি পেয়ারার জেলি, আমলকির জ্যাম কখনোই আগে খাইনি। ব্রাউন ব্রেড এমন জঙ্গলি জায়গাতে। আপনাদের বেকারিটি কিন্তু দারুণ। এই ট্র্যাডিশন যে একদিনে গড়ে ওঠার কথা নয়, সেই কথাই আমরা আলোচনা করছিলাম। তাছাড়া স্নিগ্ধর টাকার কোনো লোভ নেই, প্রণয় বলল। অদ্ভুত টাইপের ছেলেও,
মানে আছে হয়তো লোভ, কিন্তু নিজস্ব ব্যবহারের জন্য নয়। দাদুর অবর্তমানে এই বাড়িটাই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হবে, স্কুল ও কলেজও করবে নতুন বাড়ি বানিয়ে। এখন তো ইচ্ছে থাকলেই কিছু করা যাবে না, সব ব্যাপারেই সরকারি নিয়ন্ত্রণ। পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের টাকা তো সরকারি লগ্নিতেই লগ্নি করে রাখতে হয়, অথচ অন্যান্য লগ্নিতে রাখতে পারলে দ্বিগুণ লাভ হতো। সব ব্যাপারে এমন শিব ঠাকুরের আইন তো কম দেশেই আছে। এখানে সৎ পথে তাড়াতাড়ি টাকা বাড়াবার কোনো উপায় নেই। তা না হলে এতদিনে কত টাকা হয়ে যেত। স্নিগ্ধর দাদুর সম্পত্তির কথা তো ছেড়েই দিলাম, বাবাই যা বিভিন্ন ট্রাস্টে রেখে গেছে তা দিয়ে এই নিতপুরা চেহারাই পাল্টে দেবে স্নিগ্ধ। 50 মাইল দূর দূর থেকে ছেলেমেয়েরা পড়তে আসবে, রেসিডেন্সিয়াল কলেজ করবে স্নিগ্ধ এখানে। ছেলে মেয়েদের আলাদা আলাদা হস্টেল, স্টাফ কোয়ার্টার্স, অডিটোরিয়াম, ইনডোর ও ওপেন এয়ার খেলার মাঠ, আউটডোর স্টেডিয়াম, সুইমিং পুল। হাসপাতালে সব রকম আধুনিক সরঞ্জাম যন্ত্রপাতি আনবে। ডাক্তার ও নার্সদের মেল ও ফিমেলদের আলাদা আলাদা কোয়ার্টার্স, ক্লাব, বাজার, ট্রান্সপোর্ট সেন্টার। সোলার পাওয়ার দিয়ে নিজেদের সব চাহিদা মেটাবে। ভারতবর্ষের মধ্যে এক আদর্শ জায়গা হয়ে উঠবে আজকের ঘুমন্ত এই নিতপুরা। নিতপুরার নাম বদলে দেবে স্নিগ্ধ, রায়চৌধুরীপুর নাম দেবে। তার এক পাশে থাকবে বিধুভূষণ আর মাধুরীবালা হাসপাতাল, ছেলেদের আর মেয়েদের কলেজ। অন্যদিকে বিপ্রদাস আর সুমিতা কলেজ, মেল আর ফিমেল ব্লক হাসপাতালের। এতখানি একসঙ্গে বলে চুপ করে গেল প্রণয়, দাঁড়িয়ে পড়ল। বোধহয় নিজেই ভাবল এতখানি বলার কি দরকার ছিল। তারপর বলল, আপনাদের বোর করলাম। কলি ভাবল মন্দের ভালো যে প্রণয় সেই ধরনের মানুষ নন যারা কথা বলতে আর হাঁটতে পারেন না একই সঙ্গে। পর্ণা বলল, এই বিরাট যজ্ঞে আপনার কি ভূমিকা হবে? প্রণয় রুদ্র লাজুক হাসি হাসল, বলল, এদেশে সকলেই তো পাত প্রদীপের তলায় থাকতে চায় বলেই দেশের কিছু হলো না। আমার ভূমিকা হবে আই অলসো রান। সকলকেই যে ফার্স্ট আসতে হবে তার কি মানে? যারা প্রথম হয় না তারাই তো প্রথমকে প্রথম করে, নাকি? বাহ, শুনেও ভালো লাগলো। আপনি বাংলা ইংরেজি দুটোই ভালো বলেন কিন্তু। তাই? যেন জানেন না নিজে এমন গলাতে বলল প্রণয়। ভাবলেও গায়ে শিহরণ খেলে যায়। এই পুরো এলাকাটি আর চেনাই যাবে না, রমরম করবে একেবারে। ডান হাত দিয়ে দুদিকে ঢেউ খেলিয়ে বলল প্রণয়, দারুণ নয় বলুন? কলি বলল, দারুণ হবে বটে, কিন্তু আমরা তো আর আসতেই পারবো না। এই নির্জনতায় মাঠে মারা যাবে। পাখি ডাকবে না, থাকবে না এই জঙ্গল, এমন হাওয়াও আসবে না পাহাড় থেকে। তাছাড়া মন্দার হোটেল যদি না থাকে তো আমাদের এসব শুনে লাভ কি? কলি বলল, আমরা এসে কোথায় উঠব? থাকবে থাকবে, সব বন্দোবস্ত থাকবে। মন্দার হোটেল নতুন করে হবে ওই চিকনডিহ পাহাড়ের ওপরে। বন বিভাগের সঙ্গে সব কথাও হয়ে গেছে। ওই পাহাড়ের ওপাশটাতে ফুলের উপত্যকা। কখনো আসবেন শরৎকালে, নিয়ে যাব আপনাদের। সেই হোটেলের চারপাশে ঘোরানো বারান্দা থাকবে, 16টা ঘর থাকবে ডাবল বেড। পেছনের বারান্দা থেকে ওপাশের উপত্যকা আর গভীর জঙ্গল দেখা যাবে। টাইগার প্রজেক্টের মতো ওইদিকে বনবিভাগ এলিফ্যান্ট প্রজেক্ট গড়ে তোলার কাজও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। দলমা পাহাড়ের হাতিরা এখানেও আসবে এবং হয়তো থাকবেও। সামনের বারান্দাতে বসেও নতুন নিতপুরা দেখা যাবে, থুরি চৌধুরীপুরি। ঝিলের পাশে পাশে কটেজ হবে, এক পাশে ছেলেদের জন্য, অন্য পাশে মেয়েদের জন্য, মাঝে ডরমিটরি। মধ্যে নৌকা থাকবে, রাজহাঁস ছাড়া হবে, নানা রকম গাছ লাগানো হবে, দ্বীপ বানানো হবে। প্রতি বছর শীতে তো মাইগ্রেটরি বার্ডস আসেই নানা রকম এই চিরচির ঝিলে, তখন আরও বেশি করে আসবে। জানেন, একটিও গাছ না কেটে পুরো কমপ্লেক্স বানানো হবে। এইসব কথা বলতে বলতে প্রণয়ের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ও যেন অনুপ্রাণিত হয়ে রয়েছে নিতপুরা চিকনডিহির আসন্ন রূপান্তরের স্বপ্নে। ভালো লাগছিল কলির। যে যুগে স্বপ্ন দেখা মানুষ ভুলে গেছে, সেই যুগে কোনো স্বপ্ন বাস্তবায়িত হবে যে, এ কথা ভেবেই ভালো লাগে।
থাক, পর্ণা বলল। তাহলে আমাদের যখন চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, তখন একবার এসে স্নিগ্ধবাবুর নতুন হোটেলে থেকে যাওয়া যাবে। ছেলে বউ, মেয়ে জামাই, নাতি নাতনি নিয়ে আসবো না হয়। ঠাট্টা করবেন না ম্যাডাম, এতদিনে সব শেষও হয়ে যেতে পারত। ব্লু প্রিন্ট সব তৈরি। আমেরিকাতে, কানাডাতে এনআরআই ডাক্তার, অধ্যাপক সকলের সঙ্গে কথাবার্তাও পাকা হয়ে আছে। ওরা দেশের জন্য কিছু করতে চান, যেমন স্নিগ্ধও চায়। পুরো 5 বছরেই সব কটি প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। দাদুর জন্যই স্নিগ্ধ একটি প্রজেক্টেও হাত দিচ্ছে না। তাছাড়া ব্যাংকেও ক্রেডিট স্কুইজ। কবে যে টাকা ছাড়বে ব্যাংক কে জানে। টাটা কোম্পানিও অনেক টাকা দেবেন। কেন, দাদুর কি আপত্তি? আপত্তি কেন? না না, আপত্তি নয়। আসলে দাদু 50 বছর আগে এই বাড়ি বানিয়েছিলেন তো জঙ্গলের মধ্যে। তখন বাড়ির ভেতরে বাঘ আসত, সম্বর, চিতল, হরিণ, সব জংলি কুকুর তাড়া খেয়ে পাঁচিলের ধারে পালিয়ে আসত। বনের ময়ূর বাড়ির বাগানকে বন ভেবে ভেতরে এসে বসত। দাদু তার দোতলার ঘর থেকে সব দেখতেন। তখনও যে ইজি চেয়ারটাতে বসে থাকতেন সকালে বিকেলে কাজ সেরে এসে, এখনও সেই ইজি চেয়ারটাতেই বসেন। তার জগৎ অনেকখানি বদলে গেছে যদিও, তবু এই বাড়ি, এই পরিবেশ সবই তাঁর প্রিয়। তার স্ত্রী, পুত্র, পুত্রবধূর স্মৃতি বিজড়িত। তাই স্নিগ্ধ দাদুকে শেষের দিনের এই শান্তিটুকু দিতে চায়। চারধারের ক্রিয়াকাণ্ডে দাদুর শান্তি বিঘ্নিত হবে। কোনো মানে হয়? এত বড় একটা মানে একাধিক প্রজেক্ট একজন বৃদ্ধর মৃত্যুর দিন গুনবে বসে বসে? কলি বলল, এমন সেন্টিমেন্ট আমাদের দেশেই সম্ভব। সত্যি, পর্ণা বলল। প্রণয়ের মুখ কালো হয়ে গেল। এ কথা আমি বলেছি বলবেন না যেন স্নিগ্ধকে, ও বড় দুঃখ পাবে। ও এমনই। তাছাড়া আমার আপনার কি বলুন তো, যে গড়বে তার তো কিছু ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে নাকি? তাছাড়া দাদু আর কতদিন? তা ঠিক, পর্ণা বলল। তাছাড়া আমাদের এত মাথা ব্যথার দরকারই বা কি? এবারে প্রসঙ্গান্তরে যাওয়া যাক। নিজেরা এসেছি নিজেদের মাথার হাজারো ঝামেলা ভুলতে, আর আপনি কি বলুন তো, আমাদের মাথার মধ্যে এক মহারাজের নতুন সাম্রাজ্যের পরিকল্পনা চাপিয়ে দিলেন। সেই ভারী চাপা পড়ে মরতে হবে দেখছি, মজা আর করা হবে না। প্রণয় বোকার মতো হাসল, অপ্রতিভ হাসি। ততক্ষণে ওরা গ্রামে পৌঁছে গেছে। গ্রামের ভেতরে ঢুকতেই দেখল যে দ্বিতীয় ঘরটির দাওয়াতে একজন মহিলা বসে আছেন, অপরূপ সুন্দরী, লাল পেড়ে শাড়ি পরে, পৌঢ়া। কলি বলল, গ্রাম দেখতে এলাম। আপনার নাম কি? মংলি। এসো এসো, বসো মায়েরা, বসো। দাঁড়াও, পাটিটা আনি। হেসে বললেন সেই সম্ভ্রান্ত চেহারার পরিষ্কার পরিচ্ছন্ন আদিবাসী মহিলা। বলেই বললেন, এ কাদের আনলি রে প্রণয়? হেদের তো আগে দেখি নাই। ওদের চমক ভাঙিয়ে দিয়ে প্রণয় বলল, এই আমার মা, বুঝলেন? আপনার মা? ওরা দুজনেই সমস্যারে সবিষয়ে বলল, এবং কোনো রকম যুক্তি পরামর্শর আগেই কলি হঠাৎ ঝুঁকে পড়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। পর্ণারও না করে উপায় ছিল না বলে সেও করল, যদিও প্রণাম করা সে বড় একটা পছন্দ করে না। তবে মাঝে মধ্যে করে ফেলে, পেটে যাতে চর্বি না জমে তার জন্য, কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য নয়। প্রণয় হাসল, বলল, তুমি বসো মা, আমি ওদের জন্য কিছু খাবার আনছি ভেতর থেকে। হানসো কি নেই নাকি? না, সে গেছে মথুরাপুরের বড় বাজারে। চাল ডাল কিছু নাই, হাট তো লাগবে চিকনডিহিতে পরশু দিন। প্রণয় ভেতরে চলে গেল সাইকেলটাকে দাওয়ায় ঠেস দিয়ে রেখে। তোমরা কোথা থেকে এসেছে গো মা? কলকাতা। পর্ণা একটু ইনডিফারেন্ট গলাতে উত্তর দিল। কলি আর চোখে চেয়ে পর্ণার শৈত্যের কারণে ভ্রুকুঞ্চন করল। তাই? কলকাতাতে তো আমার এই ছেলে পড়াশোনা করতে গিয়েছিল, 6টি বছর সেখানে হোস্টেলে থেকে পড়েছে। তাই প্রণয়বাবু? প্রায় আতঙ্কিত গলাতেই শুধলো ওরা দুজনে একসঙ্গেই। হ্যাঁ গো, ওকে আবার প্রণয় বলে ডাকলে সে চটে যায়, বলতে হবে রুক্ষু। দেখো তো, বাপে নাম দিয়ে গেছিল আদরে,
সেই নাম কেটে দেবার আমি কে এলেন? কোন কলেজে বললেন না তো? কোন কলেজে পড়তেন? হয়তো সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতায়। আমার মেয়ে হান্সও তো প্রেসিডেন্সিতেই পড়ছে। পর্ণা প্রণয়ের মায়ের চোখের আড়ালে কলিকে চিমটি কাটল। দুজনেই হতবাক হয়ে গিয়েছিল। এতক্ষণ প্রণয় যে একজন মানুষ, মানে গেয়েও মানুষ নয়, তা ধারণার মধ্যেই আনেনি। তবে ওর কাটা কাটা চোখ মুখ, কুচকুচে কালো রং ও চুলের গড়ন দেখে ওর মধ্যে যে আদিবাসী রক্ত থাকতেও পারে তেমন সন্দেহ উকিঝুঁকি মেরেছিল দু একবার। তবে সপ্রতিভ ও খুবই, অথচ আনুষ্ঠানিক শিক্ষাজনিত কোনো বারফাট্টাই আদেও নেই। একটি ছোট্ট ধামাতে করে মুড়ি আর বাতাসা নিয়ে এলো প্রণয়, আর ঝকঝকে করে মাজা পেতলের ঘটিতে করে জল, 2টি গ্লাস। ওরা দুজনে কেমন ফ্যাকাশে মেরে গেছিল। প্রণয়ের সঙ্গে কথা বলতে কেমন যেন বাঁধো বাঁধো ঠিক ছিল এখন। ওদের মুড়ি বাতাসা দিয়ে এই গ্লাসে জল ঢেলে দিয়ে প্রণয় বলল, ভালো করে একটু ঝিরিয়ে নিন, আজকে তো গরম নেই, আমি একটু কাজ সেরেই আসছি 5 মিনিটে, তারপর একসঙ্গেই ফেরা যাবে। গরম নেই যদিও, তবুও অনভ্যস্ত কলীয় পর্ণার মুখ এতখানি হেঁটে লালচে ও বেগুনি হয়ে গিয়েছিল। বিন্দু বিন্দু ঘাম জমেছিল নাকের ডগাতে। ওদের দিকে চেয়ে প্রণয়ের ভারী ভালো লাগছিল। যুবতী নারীর সান্নিধ্যে পুরুষের শরীরের মধ্যেও কত রকম যে বৈকল্য ঘটিয়ে দেয় তা প্রত্যেক পুরুষই মর্মে মর্মে জানে, মনের মধ্যেও ঘটায়। তার চেয়ে সাইকেলটাই আমাদের দিয়ে দেন না কেন, কেরিয়ার তো আছেই, আমরা দুজনেই চলে যাব ডাবল ক্যারি করে। এই পথে সাইকেল চালানো সোজা কথা নয়, এ কি পথ নাকি? উঁচু নিচু, কাকরবালি, গর্ত নালা। অভ্যেস নেই, পড়ে গিয়ে হাড়গোড় ভাঙলে স্নিগ্ধর কাছে গালাগালি খেয়ে মরতে হবে। তার চেয়ে যদি রাজি থাকেন তো একজন কেরিয়ারে বসুন, অন্যজন রডে। আমি চালিয়ে নিয়ে যাব যদি হাঁটার শখ আপনাদের ইতিমধ্যে উবে গিয়ে থাকে। ওরা দুজনেই মুখ চাওয়াচাই করলো একটুক্ষণ, তারপর বলল, সে দেখা যাবে খন, আপনি আগে কাজ তো সেরে আসুন। কদিন থাকবে মা তোমরা? আবারও এসো। তোমাদের কি নাম? পর্ণা বলল, 4-5 দিন। কলি নাম বলল দুজনের। বাহ, সুন্দর নাম দুজনেরই। প্রণয় চলে গেলে পর্ণা বলল, কি বিষয় নিয়ে পড়েছিলেন প্রণয়বাবু কলকাতাতে? ইকোনমিক্স। যেমনভাবে শব্দটি উচ্চারণ করলেন মহিলা, তাতে মনে হলো উনিও ইংরাজি জানেন। যদিও ইংরেজি জানা আর শিক্ষা সমর্থক এ কথা ওদের দুজনেরই কেউই মানে না, তবু অবাকই লাগলো খুবই। প্রণয়ের মা মুঙ্গলি বললেন, রেজাল্ট তো খুব ভালোই করেছিল। বাবু মানে স্নিগ্ধর বাবা ওকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাঠিয়ে পড়াতে চেয়েছিলেন, কিন্তু স্নিগ্ধ বিলেতে গেল না বলে আমার প্রণয়ও গেল না। MA অবশ্য পড়ল তোমাদের ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে। MA পাশ করার সঙ্গে সঙ্গেই ওর বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়ে। ডায়াবেটিসে কাবু হয়ে পড়েছিলেন। ডায়াবেটিস থেকেই স্ট্রোক হলো। ছেলে বলল, আমার যা জমি আছে তাতে হাল দিলে মা বোনের দুবেলার খাবার চলে যাবে। এই বলেই সে তো চলে গেল। আসলে তো স্নিগ্ধরই ছায়া, যেন যমজ ভাই, একে অন্যকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না। আর স্নিগ্ধবাবু? স্নিগ্ধও তো ওই কলেজেই পড়তো। ও তো পড়তো ইংরেজি নিয়ে। গ্র্যাজুয়েশনের পর কম্পারেটিভ লিটারেচারে MA করে ফিরে এলো, তাও তার দাদুকে দেখাশোনার জন্যই। বলল, বিলেত আমেরিকা গেলে কি লেজ গজাবে? দাদুকে কে দেখবে? কোথায় পড়েছিলেন MA? ওই তোমাদের কি যেন বলে, হ্যাঁ, যাদবপুর বলে কোন একটা জায়গা আছে কলকাতায়, সেখানেই পড়েছিল। তাই? কলি সাহস করে বলেই ফেলল। দু বন্ধুই তো আশ্চর্য মানুষ, একজন ইকোনমিক্সের, অন্যজন তুলনামূলক সাহিত্যে MA, তারপরে নিতপুরাতে এসে মন্দার হোটেল চালাচ্ছেন। কি লাভ হলো এত পড়াশোনা করে? পর্ণা বলল। প্রণয়ের মা মুগলি কথাটাতে যেন এক মস্ত ধাক্কা খেলেন। সামলে নিয়ে বললেন, আমার কথাতে কিছু মনে করো না মা তোমরা,
পড়াশোনা করে তোমাদের যা লাভ হয়েছে আমার স্নিগ্ধ আর প্রণয়ের তার বেশি ছাড়া তো কম কিছু হয়নি। পড়াশোনা করে গায়ের ছেলে গায়ে ফিরে আসবে, গায়ের মানুষের ভালো করবে, তাদের জাগাবে, তাদের সবাইকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। লেখাপড়া শেখা তো সেই জন্যেই। তোমাদের ইউনিভার্সিটি তো গন্তব্য নয়, আরম্ভ মাত্র। একটু থেমে বললেন প্রণয়ের মা, আমার স্নিগ্ধ আর প্রণয়ের মতো ছেলে যদি আমাদের দেশে সব নিত পুরাতেই থাকতো, তবে এ দেশের নিত টুটে যেত অনেকদিন আগেই। শিক্ষিত হলেই তো হবে না মা। যে শিক্ষা দেশের দশের কাজে লাগানো যায় না, যে শিক্ষা শুধু অহমিকাই বাড়ায়, নতুন এক ধরনের গোঁড়ামেরই জন্ম দেয়, সে শিক্ষা ব্যর্থ। সে শিক্ষা এগিয়ে নিয়ে যায় না, প্রতিবন্ধকতা তৈরি করে অগণ্য শিক্ষিত প্রতিবন্ধী। লেটার হেড আর নেমপ্লেটে কেঁদে মরে যায় সেসব ডিগ্রি। ওরা দুজনেই লজ্জাতে অধপতন হয়ে গেল। পর্ণা সম্ভবত একটু প্রতিবাদ করতে চেয়েছিল। কলি ওর হাতের আঙ্গুলে অলক্ষ্যে চিমটি কেটে বারণ করল। আপনিও নিশ্চয়ই কোনো কলেজে পড়েছেন, তাই না? না মা, আমার স্বামী তো ছিলেন বাবুদের বাড়ির ড্রাইভার, হেড ড্রাইভার হলেও তিনি অশিক্ষিত ছিলেন না। ইংরেজি বাংলায় তার মোটামুটি জ্ঞান ছিল। ক্লাস 9 অবধি পড়েছিলেন, তারপর আর অবস্থাতে কুলোয়নি। কিন্তু স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল বলে তার শেখার ইচ্ছা বা পড়াশোনা বন্ধ হয়নি। জ্ঞানে ছিল গাড়ির সম্বন্ধে। তখনকার দিনে বড়বাবু আর বাবু দুজনের মিলিয়ে 10খানি গাড়ি ছিল। প্যাকার্ড, রোলস রয়েস, কার্ডিলাক ফোর্ড, বেন্টালি, আরও কত সব গাড়ি। ওর কাছ থেকে আমিও একটু গাড়ি বিশারদ হয়ে গেছি। ওর সঙ্গে বসবাস বা সহবাস যাই বলো, তাই করেই যেটুকু শিখেছি। ইংরেজি বাংলার বর্ণপরিচয় উনিই পড়ান আমাকে রাত জেগে। আর সাঁওতালি ভাষায় অভিধান দেখে উনি আমার ভাষা শিখে নেন। বলতে তো পারতেনই। অনেক সাঁওতালি গান উনি বাংলাতে এবং ইংরাজিতে অনুবাদও করেছিলেন। ইচ্ছে আছে আমার যে ওই বই ছাপবো একটা। স্নিগ্ধ বলে যে ওদের কলেজে নিজস্ব প্রেসও বসবে, তখনই ছাপাবো। কলি বলল, আপনার সঙ্গে ওর প্রথমে দেখা হলো কোথায়? মানে প্রণয়বাবুর বাবার? প্রণয়ের মা মুংলি হেসে উঠল, গালে টোল পড়ল। এখনও অসাধারণ সুন্দরী মহিলা। তাছাড়া অনাবিল আদিবাসী সৌন্দর্যকে ইংরাজি ও বাংলা সাহিত্যে অন্য এক দীপ্তি দিয়েছিল। তাতে তার বনজ সৌন্দর্য এক অন্যতম মনোজ মাত্রা পেয়েছিল। পর্ণাও ভাবছিল, শারীরিক সৌন্দর্য আর কতটুকু সৌন্দর্য, মানুষের প্রকৃত শিক্ষার দীপ্তি উদার মনের যে প্রতিফলন, তা মানুষের মুখকে এমনই এক সৌন্দর্য দান করে যার কোনো বিকল্প নেই। আত্মারই সৌন্দর্য সে, সব প্রসাধনের সেরা। উনি হাসলেন কলির প্রশ্ন শুনে, ফুলে ফুলে হাসলেন। এ প্রশ্ন হয়তো ওকে কেউ কোনোদিনও করেনি, অথবা বহুদিন বাদে কেউ করেছে। একটু চুপ করে থেকে উনি হেসে বললেন, শুনে আর কি করবে তোমরা, ওই এমনি। তোমরা যেমন করে দেখলে আমাকে, তেমন করেই উনি দেখেছিলেন আর কি। তারপর একটু চুপ করে থেকে দূরে দৃষ্টি মেলে বললেন, পাহাড়ে গেছিল বাবুর গাড়ি শিকারে শেষ রাতে। আমি তখন ঘুমোচ্ছিলাম। মায়ের কাছে শুনেছিলাম শিকার যাত্রার কথা। গাড়ি যখন পাহাড় থেকে নামছে তখন বেলা 10টা হবে। আমি নদী থেকে জল নিয়ে আসছিলাম ঘরাতে করে। এমন সময় ধক 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 আওয়াজ শুনে একটু ঘাবড়ে গিয়ে পথের পাশে একটা সাহাজ গাছের আড়ালে লুকিয়ে পড়ি প্রথমে। তার আগে চিকানডিহিতে তো মোটর গাড়ি আসে নাই, বাবু সে গাড়ি প্রথম। রাস্তাই তো ছিল না এখানে। তারপর ঘোড়া মাটিতে রেখে তরতরিয়ে গাছের ওপরে উঠে গেলাম, মোটর গাড়ি ওপর থেকে ভালো করে দেখবো বলে। খুবই উৎসাহ ছিল, ছোট মেয়ে। মোটর গাড়ি অত কাছ থেকে তো দেখিনি আগে। তারপর কলি শুধালো, তারপর আর কি? আরে হবি তো হ, একেই বলে নিবন্ধ।
ফোর্ড গাড়ি খারাপ হলো তো হলোই, ওই গাছতলাতেই এসে। গাড়ির পেছনে শিকার করা একজোড়া শুয়োর ছিল আর একটা সঞ্চিতায়া মানে চিতাবাঘ। বাবু তো গাড়ি থেকে নেমে হেঁটে ফিরলেন। গ্রামের লোকদের শুয়োর দুটো দিয়ে চিতাবাঘটা বয়ে তার সঙ্গে লজে নিয়ে যেতে বললেন কয়েকজনকে। ড্রাইভার বাটুরুদ্র গাড়িতেই রয়ে গেলেন গাড়ি মেরামতের জন্য। সবাই তো চলে গেল, এদিকে আমার হলো বিপদ। না পারি গাছ থেকে নামতে আর না পারি পালাতে। সঙ্গে তার হেল্পারও ছিল, সাঁওতাল ছেলে একটা, নাম ডোঙ্গার। তাকে উনি পাঠালেন চৌধুরী লজ থেকে কিসব রেঞ্জ হুঁজ আনার জন্য। তখন উনি ছিলেন ড্রাইভার, পরে হয়েছিলেন হেড ড্রাইভার, বলেছি তোমাদের। পর্ণার কলি খুব হাসছিল ওর গল্প শুনে আর গল্প বলার ধরন দেখে। তারপর এমন সময় প্রণয় এসে হাজির, বলল, চলুন যাওয়া যাক, আমার কাজ শেষ। ওর মা মুগলি বললেন, দাঁড়া দাঁড়া, গল্পটা না শুনে ওরা যাবেই না। বলো। প্রণয় বলল, তোমাকে একটা ক্যাসেট এনে দেবো, গল্পটা টেপ করে রেখো, 1000-2000 বার বলেছ বোধ হয়। কিন্তু প্রণয়ের মা তখন সেই মধুর অতীতে পৌঁছে গিয়েছিলেন। উনি হাসি মুখেই বলে চললেন, অনেকক্ষণ পর ড্রাইভার সাহেবের নজরে পড়ল জলের ঘড়াটা। জল পিপাসাও পেয়ে থাকবে, তাড়াতাড়ি তো এসে ঘড়া কাত করে জল খেলেন। জল খেয়েই সন্দেহ হলো যে গাছতলাতে ঘড়া এলো কোত্থেকে। উনি যতই ওপরের দিকে যান, আমি ততই ডালপালা আর পাতার আড়ালে বসে পড়ে নিজেকে লুকিয়ে রাখি। তখনকার দিনে তো আর সায়া টায়া পরতাম না, শুধুই শাড়ি, লজ্জায় মরি। পর্ণার কলি হিহি করে হেসে উঠল শিশুর মতো। কলি ভাবছিল সারল্য বড় সংক্রামক, সাংঘাতিক অসুখ এই সারল্য। বলুন তারপর। অনেকক্ষণ পরে উনি আমাকে দেখতে পেয়ে নিচে আসতে বলে অন্যদিকে মুখ করে দাঁড়ালেন। নেমেই তো আমি ভোঁ দৌড় লাগিয়েছিলাম। উনি বললেন, ঘোড়াটা নিয়ে যাও। তারপর বললেন, নাম কি তোমার? বাবার নাম কি? ব্যাস, তারপর আমার আর কিছুই করণীয় ছিল না। উনি নিজে এসে বাবার কাছে আমাকে ভিক্ষে চাইলেন। বিয়েতে বাবু, বড়বাবু সব বরযাত্রী এসেছিলেন। তখন তো স্নিগ্ধ হয়নি, নাকি হয়েছিল, মাস 2 বয়স ছিল হয়তো। আমার বাড়ি পাকা করে দিতে চেয়েছিলেন বাবু, কিন্তু আমার বাবা রাজি হননি। বলেছিলেন, আপনাদের বউ বড়লোকের বউ হলো, আমি তো বড়লোক নই, আমার বাড়ি এই রকমই থাকবে। তবে বাবুরা অনেক জমি জমা সব বিলিবস্ত করে দিয়েছিলেন আমারই নামে। বাবা নিজে নেননি কিছুই, জামাইকেও দিতে পারেননি কিছুই। প্রণয় বলল, হায় হায়, কে বলবে যে তুমি রাতে ভিড়মি খেয়েছিলে মা? তাই তো সকালে আবার খোঁজ নিতে এলাম, স্নিগ্ধই জোর করে পাঠালো। তুই আমার ভালো ছেলে, বেশ করেছিস, দেখবি তোর সুখ হয় কত। তবে সকাল থেকেই আমি ভালো। আজকের সকালটা ভারী সুন্দর ছিল। সব অসুখই সেরে যায় এমন সকালে চোখ মেলে চাইলে। তুই এবার যা, হাঁসটা ফিরলে মায়ে ঝিয়ে কিছু ফুটিয়ে খাবো। তোর আর এর মধ্যে এই সপ্তাহে আসতে লাগবো না। স্নিগ্ধ বাবাকে বলিস যদি পারে একদিন আসতে। বলেই পর্ণা দিদিকে চেয়ে হেসে বললেন, জঙ্গলি মানুষ তো, মাঝে মাঝেই ভালুকের জ্বর ধরে, এই আছে এই নাই। ওরা হাসলো, তারপর উঠে পড়ে বলল, যাই। কি সম্বোধন করবে ওরা ভেবে পাচ্ছিল না। কাকিমা বা মাসিমা বলতে অহংয়ে লাগছিল, শহুরে অহং। ডিগ্রি, ভালো চাকরি ওদের অহংই দিয়েছে, বিনয় দেয়নি, সহজ হতে শেখায়নি। যাওয়া নেই, এসো মা, সুখী হও। মুঙ্গলি বললেন, আসি মা। প্রণয় বলল। সঙ্গে সঙ্গে ওরা দুজনেই একসঙ্গে বলল, আসি মা। বলেই নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলো প্রণয়ের মাকে। প্রণাম করে যখন উঠে দাঁড়ালো মাথা উঁচু করে, তখন ওদের দুজনেরই মনে হলো
নিজের নিজের মাথা নিচু করলে যে নিজেকে এতখানি উঁচু করা হয়, এই সত্যটা আগে কখনোই জানতো না ওরা। হিন্দুদের প্রণাম, মুসলমানদের নামাজ পড়া বা দোয়া মাঙার মধ্যে, অথবা আদিবাসীদের বিভিন্ন দেবদেবীর পুজোর মধ্যে যে ভারতীয়ত্বের এক গভীর মহিমামণ্ডিত নিজস্ব সুষমা জড়িয়ে আছে, নিজেকে ছোট করে বড় করার দৃষ্টান্ত, এমন বোধহয় অন্য দেশীয়রা জানেন না। সাঁওতাল পল্লী থেকে বাইরে বেরিয়ে উদার উন্মুক্ত প্রকৃতিতে পৌঁছে মিশ্র গন্ধবাহী খোলা হাওয়ায় দাঁড়িয়ে ওদের দুজনেরই খুবই ভালো লাগতে লাগলো। মন্দার হোটেলে এসেছিল কটা দিন শুধু ছুটি কাটানোর জন্য। এই মুহূর্তে কি যেন কি একটা উত্তরণ ঘটে গেল ওদের দুজনেরই মধ্যে। এটা সব প্রত্যাশার, সব হিসেবেরই একেবারে বাইরে ছিল। পর্ণা বলল, আপনার মা খুব জ্ঞানী মহিলা, আমরা আবার ওর কাছে আসব। ভালো তো, আমাদের সৌভাগ্য, প্রণয় বলল মাথা নিচু করে। আর ঠিক সেই মুহূর্তে পর্ণা আর কলির দুজনেরই প্রণয়ের কাছে মাথা নিচু করতে ইচ্ছে হলো। প্রণয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে MA করেছে। ও ইচ্ছে করলে লন্ডনে গিয়ে স্কুল অফ ইকোনমিক্সে পড়তে পারত। এ কথা জানার পর থেকেই ওরা বুঝতে পেরেছে যে তার আগে মন্দার হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে ওদের ব্যবহারটা যথেষ্ট সম্মানসূচক হয়নি। নিজেদের মানসিকতা থেকে ওরা দুজনেই বুঝেছে যে ওদের শিক্ষাতে হয়তো কোনো গলদ ছিল। যে শিক্ষা মানুষকে মানুষ জ্ঞান করতে শেখায় না, সেই শিক্ষা বোধহয় শিক্ষাই নয়। প্রণয় বলল, চলুন টস করব নাকি, কে রডে বসবেন আর কে ক্যারিয়ারে। বলে হিপ পকেট থেকে একটা 10 পয়সা বের করলো। কটা বেজেছে দেখ তো কলি। কলি ঘড়ি দেখে বলল, 11:15। ও, তবে তো অনেক সময় আছে, চলুন গল্প করতে করতে যাই। সাইকেলে 3 জনে চাপলে কি আর আপনার সঙ্গে গল্প করার মতো অবস্থা থাকবে? টেনশনে বলছেন? না, আমাদের ওজন তো পাখির ওজন নয়। তাহলে আমি বরং এগোই, আমার চাকরিটা তো রাখতে হবে। স্নিগ্ধ স্নিগ্ধ রূপটিই আপনারা দেখেছেন, রুক্ষ রূপটি দেখেননি। হি ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক মাস্টার। মাটির মানুষ, মস্ত মনের মানুষ, কিন্তু কাজের ব্যাপারে কারো সঙ্গে কোনো খাতির নেই। তা হোক, রুক্ষরুদ্র স্নিগ্ধ রূপটি যে দেখা হলো সেটুকুই আমাদের লাভ। কলি বলল, কিন্তু প্রণয়ী রূপটি কি বেরুবে আমরা থাকতে থাকতে? প্রণয় যে ভারী লাজুক, হেসে বলল প্রণয়। তারপরই সাইকেলে উঠে বসতে বসতে বলল, বেরুলেও সইনে সইনে। প্যাডেল করতে করতে চলে গেল প্রণয় ঘাড় ঘুরিয়ে একবার হেসে। একটু পরে আঁকাবাঁকা জঙ্গল টাঁড়ের পথে হারিয়ে গেল সে। কলি বলল, নিধুবাবুর সেই কি একটা গান ছিল না প্রণয় নিয়ে? পয়লা বৈশাখের দূরদর্শনের প্রভাতী অনুষ্ঠানে রামকুমার বাবু না অন্য কে যেন গেয়েছিলেন, মনে পড়ে? তুইও তো গাইতিস গানটা ক্যাসেট থেকে তুলে। ও হ্যাঁ হ্যাঁ, 5 বছর আগে। রামকুমার বাবু নন, অন্য কেউ গেয়েছিলেন। গানটা পড়না শুরু করলো। প্রণয় পরম রত্ন যত্ন করে রেখো তারে, বিচ্ছেদ তস্করে আসি যেন কোনো রূপে নাহি হরে। অনেক প্রতিবাদী তার হারালে আর পাওয়া ভার, কখনো যে সে হয় কার কে বা তা বলিতে পারে। প্রণয় পরম রত্ন যত্ন করে রেখো তারে। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি উপন্যাস, অভিলাষীর 2য় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।